আমন ক্লাইন শব্দটা মনে মনে ভাবল। সে প্রথমে ভেবেছিল যে ফরসেকেন ল্যান্ড অফ গডের সিটি অফ সিলভারে যে ব্লাসফেমার দেখা দিয়েছিল সে হয়তো আমনের মতো কোনো প্রাচীন পরিবারের বংশধর। সে হয়তো তার পূর্বপুরুষদের ক্ষমতা একটু একটু করে পেয়ে ডেমিগড পর্যায়ে পৌঁছাল। কিন্তু সে অবাক হয়ে বুঝল যে এই লোকটা হয়তো 2000 বছরেরও বেশি সময় ধরে বেঁচে আছে, আর আমন পরিবারের সবচেয়ে শক্তিশালী সময়ের একজন সদস্য। একেবারে একটা প্রাচীন মানুষ, সে কোনো কারণ ছাড়াই কেন নিজের জন্য একটা সমাধি বানাবে? সে কি কোনো বিপদ থেকে বাঁচার জন্য নিজের মৃত্যুর নাটক করেছিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, যেমন নিজের শরীরের সময়কে আটকে রাখার জন্য কোনো চিহ্ন রেখে যাওয়া? সে কি অন্যদের জীবন শুষে নিয়ে 4th ইপোক থেকে 5th ইপোক পর্যন্ত বেঁচে থাকতে পারল? আমি প্রথমে ভেবেছিলাম সে হয়তো সিকোয়েন্স 3 বা সিকোয়েন্স 2 হবে। আজকে যা দেখলাম তাতে তার সিকোয়েন্স 1 হওয়াটাও অসম্ভব কিছু নয়, কারণ এত লম্বা সময় ধরে বেঁচে থাকলে নিজের ভেতরে এমনিতেই একটা পরিবর্তন চলে আসে। ক্লাইন বারবার অবাক হচ্ছিল আর নতুন নতুন কথা ভাবছিল। তার মাথার ভেতর চিন্তাগুলো ফুটন্ত জলের মতো টকবক করছিল। হোরামিক নামের পুতুল তার গলায় টান দিল আর ভুল করে এক টুকরো চামড়া ছিঁড়ে ফেলল, যার ফলে ভেতরের জটিল যান্ত্রিক গঠনটা বেরিয়ে পড়ল। তার গলার সেই জায়গা থেকে একটা আওয়াজ বের হল, যেটা শুনতে অনেকটা হাওয়া বেরিয়ে যাওয়ার মতো লাগছিল। মাটিতে পড়ে থাকা লাশগুলো খোঁজো আর সামনে এগোনোর দরকার নেই। জি মহামান্য। ইকানসার আর তার সঙ্গীরা একটা স্বস্তির শ্বাস ফেলল। মাটিতে পড়ে থাকা লাশগুলো থেকে অনেক আগেই বিয়ন্ডার বৈশিষ্ট্যগুলো বেরিয়ে এসেছিল। এমনকি সেগুলোর মধ্যে কয়েকটা শরীরের কিছু অংশের সাথে মিশে গিয়ে এক একটা ভয়ঙ্কর রহস্যময় জিনিস তৈরি করেছিল। তাছাড়াও মৃতদেহগুলোর গায়ে নানা রকম জিনিসপত্র ছিল। মেশিনারি হাইভ মাইন্ড এবার সত্যি অনেক কিছু পেল। স্পেক্টার পোর্ট্রেট ফ্রেম আর হিউম্যান স্কিন শ্যাডোর বৈশিষ্ট্যের সাথে মিলে এই জিনিসগুলো পরিষ্কার করার বিশাল খরচটা পুরোপুরি পুষিয়ে দেবে। বড় বিনিয়োগে বড় লাভ। ক্লাইন বেশ কিছুক্ষণ মাটির দিকে তাকিয়ে রইল। সে একটা শ্বাস নিল, নিজের চোখ সরিয়ে আনল আর হোরামিকের পিছু পিছু কফিনের উল্টো দিকের দেয়ালের দিকে এগিয়ে গেল, যার হাতে কোনো লণ্ঠন ছিল না। ঠিক সেই সময় জাদুর আয়না অ্যারোডেস চারপাশটা আলোকিত করে তুলল, যাতে তার সামনের জিনিসগুলো পরিষ্কারভাবে দেখা যায়। ক্লাইন দেখতে পেল যে একটু আগের দ্রুত আবহাওয়ার পরিবর্তনের কারণে তার উল্টো দিকের দেয়ালটা খসে পড়তে শুরু করল। অনেকগুলো দেয়ালচিত্র নষ্ট হয়ে গিয়েছিল, আর সেগুলোকে কোনোভাবেই আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব ছিল না। একমাত্র যে চিত্রটা একটু ভালো অবস্থায় ছিল আর কিছুটা পরিষ্কার দেখা যাচ্ছিল, সেটা দেয়ালের একদম ওপরে থাকা একটা রঙিন ছবি, যেটা গম্বুজের একটা ছোট অংশ দখল করে রেখেছিল। সেখানে একটা বিশাল পর্বতমালা আঁকা ছিল, আর সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় একটা মস্ত বড় ক্রুশ ছিল, যেটা পাহাড়ের চেয়েও লম্বা। ক্রুশটার চারপাশে আলোর আভা ছড়ানো ছিল, যার কারণে সেটাকে অদ্ভুত রকমের পবিত্র দেখাচ্ছিল। তার সামনে একটা লম্বা আর ক্ষমতাবান মূর্তিকে আবছাভাবে দেখা যাচ্ছিল। পাহাড়ের শাড়িটা যেন একটা পোষা প্রাণীর মতো তার পায়ের কাছে লুটিয়ে পড়েছিল। সেই মূর্তির চারপাশে 2 ডানা, 4 ডানা আর 6 ডানার দেবদূতেরা ভিড় করেছিল। তারা কেউ বিউগল ধরেছিল, কেউ বীণা বাজাচ্ছিল, আবার কেউ বাঁশি বাজাচ্ছিল, আর তাদের সবাইকে খুব ধার্মিক ও প্রাণবন্ত দেখাচ্ছিল। পাহাড়ের নিচে 12 ডানার 2জন দেবদূত খুব বিনীতভাবে পাহাড়ের চূড়ার দিকে এগিয়ে যাচ্ছিল, আর তাদের দুজনেরই কোলে একটা করে বাচ্চা ছিল। বাঁ দিকের বাচ্চার চুলগুলো ছিল কোঁকড়ানো আর কালো, আর ডান দিকের বাচ্চার চুলগুলো ছিল ফ্যাকাশে সোনালি। তাদের একজনের চোখ ছিল কালো আর অন্যজনের সোনালি। পাহাড়ের অন্য এক জায়গায় আবছাভাবে একটা দৈত্যের ছবি আঁকা ছিল, যার পায়ে শেকল পরানো, আর একটা ড্রাগন ছিল যার পা বাঁধা অবস্থায় ছিল এবং যে কখনোই মাটিতে নামতে পারবে না। হোরামিক প্রথমে বাঁ দিকের বাচ্চাটার দিকে তাকাল, আর তার হাসিখুশি চেহারাটা আস্তে আস্তে গম্ভীর হয়ে গেল। সে খুব নিচু গলায় একটা শব্দ বলল, আমন। তারপর সে ঘুরে ডান দিকের বাচ্চার দিকে তাকাল আর কয়েক সেকেন্ড চুপ থেকে আরেকটা নাম বলল, অ্যাডাম। আমন। অ্যাডাম ক্লাইন যখন নাম দুটো বারবার বলছিল, তার মনে হল যেন 4th ইপোক আর 3rd ইপোকের ইতিহাসের ওপর জমে থাকা কুয়াশাটা আরও ঘন হচ্ছে। সে তার জানা সব তথ্য একসাথে মেলাল আর খুব দ্রুত একটা অনুমান করে ফেলল। পাহাড়ের চূড়ায় জলজলে ক্রুশের সামনে থাকা মূর্তির চারপাশে দেবদূতেরা ঘিরে আছে, আর দৈত্য ও ড্রাগনরা তার কাছে হার মানছে। এটা নিশ্চিতভাবেই একজন আসল ঈশ্বর যে সিকোয়েন্স 0তে আছে। আরেকজন যে ক্রুশকে আংশিকভাবে নিজের প্রতীক হিসেবে ব্যবহার করতে পছন্দ করে, সে হল ট্রু ক্রিয়েটর। বলা হয়ে থাকে যে আমন একজন প্রাচীন সূর্যদেবের বংশধর, কিন্তু পাহাড়ের চূড়ায় যে আছে তাকে পুরোপুরি সূর্যদেব বলে মনে হচ্ছে না। এমন কি হতে পারে যে তিনিই সেই প্রভু যিনি সবকিছু সৃষ্টি করেছেন, সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ ঈশ্বর, যাকে সিটি অফ সিলভার বিশ্বাস করে? এটা সিটি অফ সিলভারের রূপকথার সাথে পুরোপুরি মিলে যায়। সেই স্রষ্টার জেগে ওঠা যে জায়ান্ট কিং অরমির, ড্রাগন অফ ইমাজিনেশন আঙ্কেভেল্ট এবং অন্যান্য প্রাচীন দেবতাদের কাছ থেকে তাদের ক্ষমতা কেড়ে নিয়েছিল। যাকে প্রাচীন সূর্যদেব বলা হয়,
সে কি আসলে সেই প্রভু যে সবকিছু সৃষ্টি করেছে, যার কথা সিটি অফ সিলভারে বলা হয়? সে হয়তো সূর্য আর সময় এর মতো ডোমেইনগুলো নিয়ন্ত্রণ করত। তাছাড়া জায়ান্ট কিং অরমির আর ড্রাগন অফ ইমাজিনেশন আঙ্কে ওয়েল্টের ক্ষমতাগুলো হয়তো তার কাছেই ফিরে গিয়েছিল। এটাকে তো আর পুরোপুরি সিকোয়েন্স শূন্য এর ভেতর আটকে রাখা যায় না। তাহলে আসল আমন কি সিটি অফ সিলভারের সেই প্রভু যে সবকিছু সৃষ্টি করেছে, সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ ঈশ্বরের বংশধর ছিল, যে সময়ের ডোমেইনের বিয়ন্ডার বৈশিষ্ট্যগুলো পেয়েছিল? এটা কিছুটা হলেও ব্যাখ্যা করে যে কেন সে দশকের পর দশক ধরে সিটি অফ সিলভারের অন্ধকূপে চুপচাপ বসেছিল। তার বাইরেও সেই প্রভু যে সবকিছু সৃষ্টি করেছে, সর্বশক্তিমান এবং সর্বজ্ঞ ঈশ্বরের অ্যাডাম নামের আরেকজন বংশধর আছে। অ্যাডাম শুরুতে কি পেয়েছিল? তার কি এখনও কোনো বংশধর বেঁচে আছে? আর যদি থেকেই থাকে, তবে সে কোথায় থাকতে পারে? ট্রু ক্রিয়েটর আর সেই মানুষটার মধ্যে সম্পর্ক কি? এটা কি শুধু স্রষ্টার উপাধি আর ক্রুশের প্রতীক ব্যবহার করে একটা নকল করার চেষ্টা, নাকি এই দুজনের মধ্যে আরও গভীর কোনো সম্পর্ক আছে? ক্লাইন তার সন্দেহগুলো খুব বেশি বাইরে প্রকাশ করল না, কারণ জাদুর আয়না অ্যারোডেস হয়তো তাকে মেপে দেখছিল। হোরামিক কিছুক্ষণ দেয়ালচিত্রের দিকে তাকিয়ে রইল, তারপর সে হঠাৎ কয়েক পা সামনে এগিয়ে গিয়ে তার হাত দুটো প্রসারিত করে দেয়ালে চেপে ধরল। কোনো শব্দ ছাড়াই সেই চমৎকার দেয়ালচিত্রটা ভেঙে পড়ল আর পাথরের টুকরো হয়ে মাটিতে আছড়ে পড়ল। এমনকি এর রঙও খুব দ্রুত উবে গেল, কোনো চিহ্ন না রেখেই গায়েব হয়ে গেল। চার্চ অব দ্য গড অফ স্টিম অ্যান্ড মেশিনারি ইচ্ছে করেই থার্ড আর ফোর্থ ইপোকের ইতিহাস লুকিয়ে রাখছে। অন্য চার্চগুলোও কি একই কাজ করছে? ক্লাইন ভুরু কুঁচকাল আর হোরামিক পুতুলটার পিছু পিছু অন্যদিকে এগিয়ে গেল। অর্ধেক চক্কর দেওয়ার পর তারা আর একটা জিনিস খুঁজে পেল। এক কোণায় একটা পাথরের দরজা দেখা গেল, যার শুধু বাইরের কাঠামোটা বোঝা যাচ্ছিল। এই সময় হোরামিক পুতুলটার জয়েন্টগুলো থেকে একটানা ক্যাঁচ শব্দ হচ্ছিল, কিন্তু এটা তাকে পাথরের দরজার দিকে দ্রুত এগিয়ে গিয়ে ডান হাত দিয়ে সেটা ধাক্কা দেওয়ার চেষ্টা করা থেকে আটকাতে পারল না। পাথরের দরজার ওপরে হঠাৎ করে জলের মতো আলো ঝলমল করে উঠল, যেটা জমাট বেঁধে এমন একটা দৃশ্য তৈরি করল যা এতটাই বাস্তব লাগছিল যে মনে হচ্ছিল হাত দিয়ে ছোঁয়া যাবে। গাঢ় নীল ঢেউগুলো সামনের দিকে আছড়ে পড়ছিল, আর সেখানে তরলের মতো ঘন কালো কুয়াশা ছিল। কুয়াশার ভেতর থেকে একটা এবড়োখেবড়ো পাহাড় মাথা তুলে দাঁড়িয়েছিল, যেখান থেকে অনবরত আঠালো তরল গড়িয়ে পড়ছিল। পাহাড়ের পেছনে কালো কুয়াশা যেন অনন্তকাল ধরে ছড়িয়েছিল, যার কোনো শেষ দেখা যাচ্ছিল না। এর গভীরতারও কোনো শেষ ছিল না। যত গভীরে চোখ যাচ্ছিল, তত বেশি শান্ত মনে হচ্ছিল। মনে হচ্ছিল যেন কোনো কিছু একবার এর ভেতরে পড়ে গেলে সেটা চিরকাল পড়তেই থাকবে। এটা কোন জায়গা? ক্লাইন নিজের মনে বিড়বিড় করলেও তার চেহারায় কোনো পরিবর্তন এল না। হোরামিক নিজের হাত সরিয়ে নিল আর দৃশ্যটা ধীরে ধীরে মিলিয়ে গিয়ে অদৃশ্য হওয়া পর্যন্ত তাকিয়ে রইল। সে মাথা পেছনে হেলিয়ে দিল আর অবাক হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। অ্যাবিস, অ্যাবিস, ওটা তো সমস্ত দুর্নীতির উৎস। শোনা যায় এই অ্যাবিস নাকি একজন আসল ঈশ্বরকেও দুর্নীতিগ্রস্ত করে ফেলতে পারে। ক্লাইন অবাক হয়ে গিয়েছিল, কিন্তু একজন প্রাক্তন ক্লাউন হিসেবে সে নিজের চেহারা আর শরীরের ভঙ্গি এমনভাবে নিয়ন্ত্রণ করল যেন কিছুই হয়নি। তার সাথে সাথেই একটা কথা মনে পড়ে গেল। রোজেল গুস্তাভ যে ফগ সিতে অভিযানে গিয়েছিল, সে একবার নিজের পথ থেকে সরে গিয়ে একটা রহস্যময় বাক্য লিখে রেখেছিল, আমি অ্যাবিস দেখেছি। ক্লাইন যখন কালো কুয়াশার দিকে ধেয়ে আসা ঢেউয়ের স্তরগুলো নিয়ে ভাবছিল, সে একটা অনুমান করল, ফগ সির কোথাও কি অ্যাবিসে ঢোকার রাস্তা আছে? তার পরপরই সে পাথরের দরজার দিকে তাকাল। সে সন্দেহ করল যে আমন, যে সিটি অফ সিলভারের আশেপাশে লুকিয়েছিল, সে নিশ্চয়ই কোনো একটা আচার পালন করেছিল। সমাধি তৈরির কাজ শেষ হওয়ার পর সে স্বাভাবিকভাবে সেখান থেকে বের হয়নি। তার বদলে সে একটা বিশেষ সুড়ঙ্গ ব্যবহার করে অ্যাবিসের দিকে গিয়েছিল। তাই বেশিরভাগ মানুষের চোখে সে আগেই মারা গিয়েছিল। সিটি অফ সিলভার বা ফরসেকেন ল্যান্ড অফ গড অ্যাবিসের ভেতরে কোথাও আছে কিনা সে ব্যাপারে ক্লাইন নিশ্চিত হতে পারল না, কারণ এই সমাধির ইতিহাস অন্তত 1500 বছরের পুরনো। তাই অ্যাবিস ব্যবহার করে অন্য কোথাও যাওয়ার জন্য আমনের হাতে প্রচুর সময় ছিল। সে কি এখনও মাঝে মাঝে সময় শুষে নিতে ফিরে আসে? যদি সে জানতে পারে যে কেউ তার কবর খুঁড়েছে, তাহলে তার মুখের অভিব্যক্তি নিশ্চয়ই দেখার মতো হবে। ক্লাইন একটা অদ্ভুত কারণে আনন্দ পেল। এই সময় হোরামিক পুতুলটা তার ডান হাতের তালুতে নিজের বাঁ হাতটা ধরল আর হঠাৎ করে সেটা মুচড়ে দিল। একটা ক্যাঁচ শব্দ করে তার বাঁ হাতের কবজি বেঁকে গেল, কিন্তু সেখানে কোনো হাড় চামড়া ফুঁড়ে বেরিয়ে এল না বা রক্তমাংস ছিটকে পড়ল না। তার বাঁ কবজিতে একটা ভারী কালো ধাতব নল বসানো ছিল। তার পুরো বাঁ হাতটাই ছিল একটা ছোট ক্যালিবারের রহস্যময় কামান। উন্নত প্রযুক্তির একটা গুপ্তচর লুকানোর জন্য সে সত্যিই মেশিনারি হাইভ মাইন্ডের সদস্য হওয়ার যোগ্য। তবে এই ধরনের জিনিসের প্রয়োজন আর খরচ অনেক বেশি। বোঝাই যাচ্ছে
এটা শুধু বিশেষ কোনো ব্যক্তিকে দেওয়া সম্ভব, সেনাবাহিনীর সাধারণ সৈন্যদের জন্য নয়। ক্লাইনের মনে হল আজকের দিনটা তার চোখ খুলে দিয়েছে, রহস্যময় দুনিয়ার আর একটা উন্নতির পথ দেখার সুযোগ করে দিয়েছে। একমাত্র সমস্যা হল বিয়ন্ডার বৈশিষ্ট্যগুলো সংরক্ষিত, আর আর্টিজানদের সংখ্যাও খুব কম, তাই অনেক জিনিসই বেশি পরিমাণে তৈরি করা যায় না। হোরামিক পুতুলটা তার বাঁ কবজি পাথরের দরজায় ঠেকাল। তার শরীরের ভেতরে গিয়ারগুলো ঘোরার সময় একে অপরের সাথে ঘষার শব্দ থেকে এক তীব্র আধ্যাত্মিক আভা বেরিয়ে এল। দিনের আলোর মতো উজ্জ্বল একটা আলোর রশ্মি একবার জ্বলে উঠে আবার নিভে গেল। পাথরের দরজাটা হঠাৎ করেই একেবারে গুঁড়ো হয়ে গেল, যেন সেটার কোনো অস্তিত্বই ছিল না। সে দরজাটা ভেঙে ফেলল। যদি ব্লাসফেমার আমন কোনো বিপদে পড়ে এখানে ফিরে আসার চেষ্টা করে আর এসে দেখে দরজাটা নেই, তাহলে বেশ মজা হবে। ক্লাইন সেই দৃশ্যটার কথা ভেবে প্রায় হেসেই ফেলল। এটাই ছিল আমন পরিবারের সমাধি খোঁজার শেষ পর্যায়ে। ক্লাইনের চারপাশের দৃশ্যটা খুব দ্রুত ছোট হয়ে একটা পটভূমিতে পরিণত হল। বাতাসে একটা ছায়াময়, প্রাচীন আর অদ্ভুত রূপালী আয়না ভেসে উঠল। আয়নার গায়ের কালো, চোখের মতো রত্নগুলো ঝিকমিক করে উঠল। আয়নার ওপরে দ্রুত সাদা রঙের শব্দ ফুটে উঠল। তোমার অনুগত দাস অ্যারোডেস তার প্রতিবেদন দেওয়া শেষ করেছে এবং যে কোনো সময় তোমাকে আবার সেবা দিতে প্রস্তুত। যে লোকটা নিজেকে খুব বেশি উৎসাহী দেখাচ্ছিল, তার ব্যাপারে ক্লাইন একটু সতর্ক আর অস্বস্তিতে ছিল। সে মাথা নেড়ে বলল, খুব ভালো, তুমি এখন যেতে পারো। জি, আত্মার জগতের উপরে থাকা মহাশক্তিশালী অস্তিত্ব। অ্যারোডেস এই কথাগুলো ফুটিয়ে তোলার সাথে সাথেই তার চারপাশের দৃশ্যটা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল। তার ক্ষমতা যে স্বপ্ন থেকে বিদায় নিয়েছে সেটা নিশ্চিত হওয়ার পর ক্লাইন চিন্তিত মুখে নিজেকে বলল, আত্মার জগতের ওপরে থাকা মহাশক্তিশালী অস্তিত্ব। এটা সত্যিই ধূসর কুয়াশাটাকে আবছাভাবে টের পেয়েছে। এই দুষ্টু স্বভাবের জাদুর আয়নাটা কি সত্যিই আমার ওপর নির্ভর করতে চায়, নাকি এর অন্য কোনো উদ্দেশ্য আছে? আমাকে খুব সাবধানে নজর রাখতে হবে, তা না হলে মেশিনারি হাইভ মাইন্ডে থাকলে আমি বারবার কামানের গোলার আঘাতে উড়ে যেতে চাই না। নিজের চিন্তাভাবনাগুলো গুছিয়ে নিয়ে ক্লাইন পরের দিনের জন্য অপেক্ষা করতে শুরু করল। মেশিনারি হাইভ মাইন্ড তাদের পাওয়া জিনিসগুলো গুছিয়ে নেওয়ার পর তারা হয়তো তাকে সেখান থেকে একটা জিনিস বেছে নেওয়ার সুযোগ দেবে।